নমস্কার, আমি ডক্টর শোনাব, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট। আজকে আমরা আলোচনা করব পিরিয়ডের সময় পেটের ব্যথা। পিরিয়ডের সময় পেটের ব্যথা বা ক্র্যাম্প প্রায় সমস্ত মহিলাদের জীবনেরই একটা প্রায় অবিচ্ছিন্ন অঙ্গ। কারুর বেশি, কারুর কম, এবং কেউ মনে করেন ওষুধ খাওয়া ভালো, কেউ মনে করেন কেউ অল্পেতেই ওষুধ খেয়ে নেন, কেউ মনে করেন না ওষুধ খাবো না, ব্যথা সহ্য করে নেওয়া ভালো, কেউ মনে করেন এটা সব মহিলারই হতে পারে, এটা স্বাভাবিক, ডাক্তার দেখানোর দরকার নেই, কেউ সামান্য ব্যথাতেই ডাক্তারের কাছে ছোটেন। তো আজকে আমরা প্রথমত দেখে নেব যে পিরিয়ডের ব্যথার কারণগুলো কি। কারণ আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে যে পিরিয়ডের ব্যথা মূলত দু রকম। একটা হচ্ছে যাকে ডাক্তারি ভাষায় বলে কনজেস্টিভ ডিসমেনোরিয়া, যেটা হচ্ছে পিরিয়ড শুরুর বেশ 2-3 দিন আগে থেকে ব্যথাটা শুরু হয়ে পিরিয়ড শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ব্যথাটা রিলিজ হয়ে যায়। পেশেন্ট বলে যে ব্লাডটা বেরোনোর সঙ্গে সঙ্গে আমার ব্যথাটা রিলিভ হয়ে গেল, সেটা হচ্ছে কনজেস্টিভ ডিসমেনোরিয়া। আরেক ধরনের ডিসমেনোরিয়া আছে যেটাকে আমরা বলি স্প্যাজমোডিক ডিসমেনোরিয়া, যেটা হচ্ছে পিরিয়ড হওয়ার সঙ্গে সঙ্গে ব্যথাটা শুরু হয়। পিরিয়ডের ফ্লো যখন বেশি থাকে তখন ব্যথাটাও বেশি থাকে, পিরিয়ড যেরকম আস্তে আস্তে কমে যায় ব্যথার পরিমাণটাও আস্তে আস্তে কমে যায়। এছাড়া আরেক ধরনের ডিসমেনোরিয়া আছে, তাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি ট্রিপল ডিসমেনোরিয়া, যেটা পিরিয়ড হওয়ার আগে, পিরিয়ড হওয়ার সময় এবং পিরিয়ড হওয়ার পরেও দিন পাঁচেক এই ব্যথাটা থেকে যায়। এই 3 রকম ডিসমেনোরিয়ার বিভিন্ন রকম কারণ আছে, বিভিন্ন বয়সে বিভিন্ন দেখা যায়। যেমন অবিবাহিত প্রথম দিকের পিরিয়ডে স্প্যাজমোডিক ডিসমেনোরিয়া বেশি হয়, আবার যাদের ফাইব্রয়েড আছে, দীর্ঘদিন ধরে অ্যাডেনোমায়োসিস বা এন্ডোমেট্রিওসিসের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে কনজেস্টিভ ডিসমেনোরিয়া বেশি দেখা যায়। এবং আরেক ধরনের রোগ আছে যেটা ডিসমেনোরিয়া বা ক্র্যাম্পি পেইনফুল পিরিয়ডের মধ্যে সবচেয়ে বিপজ্জনক। সেই এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে এই পিরিয়ডের পেন পিরিয়ডের আগে, পিরিয়ডের সময় এবং পিরিয়ডের পরেও চলতে থাকে, যেটাকে আমরা ট্রিপল ডিসমেনোরিয়া বলি। সুতরাং যেটা বোঝা যাচ্ছে যে পিরিয়ডের সময় ব্যথার কারণ বহু, এবং সেটা খুব সামান্য স্বাভাবিক কারণ থেকে আরম্ভ করে বড় রোগের দিকে, নানা রকম টিউমার, ফাইব্রয়েড বা এন্ডোমেট্রিওসিসের মতো বড় ধরনের গাইনোকোলজিক্যাল রোগ সব ক্ষেত্রেই হতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে যে কোন ব্যথাটা স্বাভাবিক আর কোন ব্যথাটা স্বাভাবিক নয়। প্রথমত যেটা আমাদের বুঝতে হবে যে যদি পিরিয়ডের ব্যথার জন্য আপনার দৈনন্দিন কাজকর্মে গুরুত্বপূর্ণ ব্যাঘাত ঘটে, যদি বারবার ওষুধ খেতে হয়, যদি বারবার কাজে, স্বাভাবিক কাজে কর্মে, স্কুলে বা অফিসে না যেতে পারেন, বা আপনার দৈনন্দিন কাজ না করে উঠতে পারেন, সেটা অবশ্যই অস্বাভাবিক। এছাড়া 25 বছর বয়সের পরে যদি কারোর হঠাৎ করে পিরিয়ডের ফ্লো বেড়ে যায়, বা হঠাৎ করে, যার আগে কখনো পিরিয়ডের ক্র্যাম্প হতো না, হঠাৎ করে পিরিয়ডের ক্র্যাম্প শুরু হচ্ছে এবং তার সঙ্গে অস্বাভাবিক রকমের বেশি ব্লিডিং হচ্ছে, বা প্রচন্ড পেটের যন্ত্রণা, মাথা ঘুরে যাওয়া, বমি হওয়া ইত্যাদি সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রে ডাক্তার অবশ্যই দেখাতে হবে। যাদের ক্ষেত্রে সেই সমস্যাটা এতটা মারাত্মক নয়, তারা কিছু ঘরোয়া টোটকা ট্রাই করতে পারেন। যেমন বেশি করে জল খান, সামান্য হালকা এক্সারসাইজ, ভারী তোলা নয় কিন্তু সামান্য হালকা এক্সারসাইজ, হাঁটা চলা, সেগুলো করতে পারেন। এবং সেগুলো শুধু পিরিয়ডের দিনে নয়, মানে ওভারঅল যদি আপনি হেলদি ডায়েট, হাই ফাইবার, হাই প্রোটিন, লো ক্যালোরি, লো কার্বোহাইড্রেট ডায়েট আপনি ফলো করেন, সেক্ষেত্রে সবসময় এই ধরনের জিনিসগুলো যদি স্বাভাবিক কোনো কারণে হয় তাহলে এগুলো নিয়ন্ত্রণে থাকে। আর চা, কফি এবং স্মোকিং, এই 3টে জিনিস কিন্তু পিরিয়ডের ব্যথাকে বাড়িয়ে দেয়। সুতরাং সেই সময়টাতে চা, কফি এবং যারা স্মোক করেন তাদের ক্ষেত্রে স্মোকিংটা অ্যাভয়েড করা উচিত। গরম শেক, ঠান্ডা শেক, যার যেটা ভালো লাগে সেটা ব্যবহার করা যেতে পারে। কিছু কিছু এভিডেন্স আছে ডার্ক চকলেট বা এমনি চকলেটের যে উপাদানগুলো আছে সেগুলো পিরিয়ড পেনে বা পিরিয়ডের জন্য যে মুড ইনস্টেবিলিটি হয়, সেই মুড ইনস্টেবিলিটি কে কিছুটা ব্যালেন্স করতে সাহায্য করে, কিছু কিছু রিসার্চে দেখা গেছে। তাছাড়াও এখন বহু ধরনের হার্বাল টি বা এই ধরনের জিনিসগুলো এসছে, সেগুলোর কিন্তু সায়েন্টিফিক এভিডেন্স এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। খুব ক্লিয়ার কাট সায়েন্টিফিক এভিডেন্স আমাদের আছে ডার্ক চকলেটের ব্যাপারে, তো সেটা ট্রাই করতে পারেন। আর তাছাড়া ঘরোয়া টোটকার মধ্যে প্যারাসিটামল জাতীয় ওষুধ ব্যথা হলে সবসময় খেতে পারেন। তাছাড়া ডাক্তারের পরামর্শ মতো ব্রুফেন এবং মেফটাল জাতীয় ওষুধ খেতে পারেন, কিন্তু সবসময় মনে রাখবেন যে প্যারাসিটামল ছাড়া যে কোনো পেনকিলার যদি আপনার প্রয়োজন হয় তাহলে সেটা সবসময় ডাক্তারের সঙ্গে পরামর্শ করে খেতে হবে। এবং অনেক সময় এই ধরনের ওষুধে সাইড এফেক্ট থাকে, সুতরাং কোন ওষুধটা আপনার জন্য ভালো,
কোন ওষুধটা আপনার জন্য ভালো নয় সেটা কিন্তু আপনার মেডিকেল হিস্ট্রি এবং আপনার পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে আপনার ডাক্তারবাবু আপনাকে সব থেকে ভালো বলতে পারবেন। কখনো কখনো যদি এই সমস্যা চলতে থাকে সেক্ষেত্রে আল্ট্রাসাউন্ড এবং অন্যান্য ব্লাড ইনভেস্টিগেশনের দরকার হতে পারে, এটা জানার জন্যে কোনো টিউমার বা অন্য কোনো অ্যাবনর্মালিটি বা অন্য কোনো বড় রোগের জন্য এই ধরনের পিরিয়ড ক্র্যাম্প হচ্ছে কিনা। তাহলে যদি আমরা ছোট করে বলি তাহলে পিরিয়ড ক্র্যাম্প খুব সাধারণ ছোট কারণ থেকে খুব বড় কারণ অনেক কারণেই হতে পারে। সুতরাং যদি হঠাৎ করে পিরিয়ড ক্র্যাম্প শুরু হয় বা তার মাত্রা যদি হঠাৎ করে বেড়ে যায়, যদি অতিরিক্ত ব্লিডিং এবং গা বমি, মাথা ঘোরা, সিভিয়ার মুড ডিসঅর্ডার এগুলো হয় তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে নেবেন। যদি সেগুলো না হয় তাহলে ওই কিছুদিন একটু রেস্টের ওপর থাকা, নর্মাল অ্যাক্টিভিটি এবং বেশি করে জল, শাকসবজি এই ধরনের খাবার এবং ডার্ক চকলেট বা অন্য কিছু যেটা খেলে আপনার উপকার হচ্ছে বলে মনে হয়, গরম শেক বা ঠান্ডা শেক যার যেটা উপকারে লাগে সেটা ব্যবহার করা যেতে পারে। কিন্তু যদি সামান্যতম ডাউট থাকে যে এই জিনিসটা স্বাভাবিক লাগছে না বা কেন হচ্ছে, সবসময় ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো। কারণ চেপে রাখলে যদি কোনো বড় ধরনের কারণ হয় সেটা যদি বাই চান্স ধরা না পড়ে, দেরি হয়ে যায়, সেটা কিন্তু অনেক বেশি বিপজ্জনক হতে পারে। নমস্কার, ধন্যবাদ। এই ধরনের আরো স্বাস্থ্য এবং ভালো থাকা সংক্রান্ত কন্টেন্টের জন্য ফলো করুন মাই হেলথ চ্যানেলটিকে।